সুধী দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন। আমাদের বাংলা ভিশনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর আফরিন সুলতানা এবং আমাদের সাথে আজকে স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত আছেন এবং আজকের পর্বে যারা আমাদের সাথে আছেন তারা হচ্ছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান, যিনি কার্ডিওলজি ডিপার্টমেন্টে আছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হসপিটালে, এবং আমাদের সাথে আরও আছেন অধ্যাপক ডক্টর সালাউদ্দিন মাহমুদ, যিনি শিশু পুষ্টি, লিভার ও পরিপাকতন্ত্র বিভাগ এই ডিপার্টমেন্টে আছেন বাংলাদেশ শিশু হসপিটাল ও ইনস্টিটিউটে। আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এবং দর্শক, হৃদরোগ বিষয়ে এবং শিশু পুষ্টি, লিভার ও পরিপাকতন্ত্র এই বিষয়গুলোতে যদি কারো কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই থাকবে, খুবই ইম্পর্টেন্ট দুইটা বিষয়। সো সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রলে দেখানো নাম্বার, এবং আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন ফেসবুক লাইভেও। স্যার, আপনার কাছ থেকে আলোচনাটা আজকে শুরু করতে চাই। প্রথমে কার্ডিওলজির খুব কমন যে সমস্যাটা সেটা নিয়ে আজকে আপনার সাথে আলোচনা করব, সেটা হচ্ছে ক্রনিক যে কার্ডিয়াক ডিজিজগুলো আছে। অনেক কার্ডিয়াক পেশেন্ট আমাদের দেশে আমরা দেখতে পাই, বাট ডিফারেন্ট রোগ নিয়ে। সো কী ধরনের রোগগুলো আসলে ক্রনিক্যালি বা দীর্ঘমেয়াদীভাবে রোগীদের বেশি হয়ে থাকে সেটা সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছ থেকে। আমরা যদি মোটা থেকে অনেকগুলো ভাগে ভাগ করি তাহলে প্রথমে যদি বলতে হয় যে কনজেনিটাল হার্ট ডিজিজ, যেগুলো জন্মগতভাবেই নির্ধারিত হয়ে সাধারণত জন্মগ্রহণের পরপরই এই রোগগুলোর প্রকোপ দেখা দেয়। কেউ কেউ বেঁচে থাকেন, কেউ কেউ অ্যাডাল্ট পর্যন্ত ইভেন নর্মাল সার্ভাইভালেও থাকতে পারেন। কনজেনিটাল হার্ট ডিজিজ মানে শুধুই বাচ্চাদের তা না, একজন বয়স্ক রোগেরও কনজেনিটাল হার্ট ডিজিজ থাকে, মানে রোগটা কন্টিনিউ করতে পারে অ্যাডাল্ট পর্যন্ত যদি উনি বেঁচে থাকেন এবং ওই ধরনের রোগ হয় বেঁচে থাকার মতো, তাহলে আমরা বলছি কনজেনিটাল হার্ট ডিজিজ। দ্বিতীয়, অ্যাকুয়ার্ড হার্ট ডিজিজের মধ্যে আমরা আমাদের দেশে যেটার প্রকোপ দেখা যায় সেটা হচ্ছে ক্রনিক রিউমেটিক হার্ট ডিজিজ, মানে বাতজ্বর জনিত হৃদরোগ, এবং এখানে সাধারণত ভালভের সমস্যাগুলোই হয়ে থাকে। আমাদের যে 4টা ভালভ আছে সাধারণত 2টো ভালভের ইনভলভমেন্টে বেশি হয়। তার মানে ক্রনিক রিউমেটিক হার্ট ডিজিজ, বাতজ্বর জনিত ভালভের হৃদরোগ। তৃতীয় ক্যাটাগরি আমরা যদি বলি, যেটা কমন বেশি এবং অ্যাডাল্ট পপুলেশনে, এবং মানুষের যখন সমাজকে এবং জাতিকে অথবা রাষ্ট্রকে দেওয়ার সময় এটা 40 to 60 এজ গ্রুপের মধ্যে বেশি হয়, সেটা হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ, বা সহজ ভাষায় আমরা যদি বলি ব্লকজনিত হৃদরোগ বা ইসকেমিক হার্ট ডিজিজ, রক্তনালী ব্লকজনিত হৃদরোগ। এরপরে এক ধরনের রোগ আছে যেটা হাইপারটেনসিভ হার্ট ডিজিজ বলি। অনেক দিন হাইপারটেনশনে ভোগার পরে যদি হাইপারটেনশন কন্ট্রোলে না থাকে তাহলে হওয়ার ঝুঁকিটা বেশি, হাইপারটেনসিভ হার্ট ডিজিজ। তারপর একটা ক্যাটাগরি আছে কার্ডিওমায়োপ্যাথিস, তার মানে হার্টের মাংসপেশি রোগ। বিভিন্ন ধরনের কার্ডিওমায়োপ্যাথি আছে, কোনো রোগে মাংসপেশিগুলি দুর্বল হয়ে যায়, কোনো রোগগুলোতে হাইপারট্রফি হয়ে যায়, কোনোগুলোতে সাধারণত প্রসারিত হওয়ার ক্ষমতা সীমিত হয়ে যায়, তাহলে সেটাকে বলছি আমরা কার্ডিওমায়োপ্যাথিস। এছাড়া ইনফেকশন থেকেও শরীরের অন্যান্য অংশে যেমন ইনফেকশন হতে পারে, হার্টেরও ইনফেকশন হতে পারে। এর মধ্যে মায়োকার্ডিয়ামে ইনফেকশনটা বেশি একটু ডেঞ্জারাস, আমরা বলি সেটা মায়োকার্ডাইটিস, রাইট। আর পর্দার মধ্যে যদি হয় পেরিকার্ডাইটিস বলি, এখনও ইনফেক্টিভ ডিজিজগুলো হয়ে থাকে। এছাড়া সিস্টেমিক ডিজিজ মানে অন্য রোগ কিন্তু হার্টকে ইনভলভ করতে পারে, যেমন আমরা বলি কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার্স। এর মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, মিক্সড কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার্স। এছাড়া যেমন ক্রনিক কিডনি ডিজিজ হলেও হার্টের উপরে প্রভাব পড়ে। এছাড়া কিছু হরমোনাল রোগেও হার্টের উপর প্রভাব পড়ে। সুতরাং সিস্টেমিক ডিজিজকেও হার্টকে সংক্রমিত করতে পারে, প্রভাবিত করতে পারে, অথবা রোগ সৃষ্টি করতে পারে। সাধারণ মানুষের যে ধারণা হৃদরোগ মানেই শুধুমাত্র বুকে ব্যথা হয়ে হার্ট অ্যাটাক হলো, ব্যাপারটা আসলে কিন্তু তা না। ক্রনিক্যালি অনেক ধরনের রোগে যারা হৃদরোগে আক্রান্ত হচ্ছেন তাদের বিভিন্ন ধরনের রোগ হয়ে আছে। স্যার, এই বিষয়টা আরেকটু বিস্তারিত আপনার কাছ থেকে জানবো। তার আগে ডক্টর সালাউদ্দিন, আপনার বিষয়টা আমার কাছে মনে হয় খুবই ইন্টারেস্টিং। আমি নিজেও চিন্তা করছিলাম আসলে এই ডিপার্টমেন্টটাকে আমরা কি বলি, যেটা অ্যাডাল্টের গ্যাস্ট্রোএন্টারোলজি অথবা হেপাটোলজি যাদেরকে ডিল করছে আপনি বলেছেন, সেই ধরনের রোগীগুলো বাচ্চাদেরকে আপনারা দেখছেন। সো যে পুষ্টি, লিভারের পরিপাকতন্ত্রের মধ্যে আমরা যদি পরিপাকতন্ত্রের রোগগুলোর বিষয় একটু জানতে চাই, বাচ্চাদের আসলে পরিপাকতন্ত্রের কী কী রোগগুলো হয়ে থাকে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে বাচ্চারা খুব কমনলি আমাদের কাছে যে সমস্যাটা নিয়ে আসে সে সমস্যা হচ্ছে পেটে ব্যথা, এবং সেই পেটে ব্যথার সাথে যদি আমরা খুব সহজভাবে আলাদা করতে চাই সেক্ষেত্রে হচ্ছে সবচেয়ে কমনলি আমরা পাই লুজ স্টুল বা পাতলা পায়খানা। কারো কারো হয়তো 5 দিন 7 দিনের পায়খানা, তখন আমরা এটাকে বলি অ্যাকুট ওয়াটারি ডায়রিয়া। কখনো 14 দিনের বেশি, তখন এটাকে বলি আমরা পারসিস্টেন্ট ডায়রিয়া। 1 মাসের বেশি হলে আমরা বলি ক্রনিক ডায়রিয়া বা দীর্ঘমেয়াদী পায়খানা। এছাড়া যদি পেটে ব্যথার সাথে করতে চাই বিভিন্ন অঙ্গে প্রদাহ, যেমন আমাদের খাদ্যথলিতে যদি প্রদাহ হয়
ইংরেজিতে আমরা এটাকে বলে থাকি গ্যাস্ট্রাইটিস, যেটা পেপটিক আলসার ডিজিজ যদি এইচ পাইলোরি দিয়ে হয় তাহলে। যদি লিভারে প্রদাহ হয় তখন আমরা এটাকে বলি হেপাটাইটিস। আমরা জানি ছোট বাচ্চাদের এ ভাইরাস দিয়ে জন্ডিসটা হয়, আর বড় মানুষের বা অ্যাডোলেসেন্ট অ্যান্ড অ্যাডাল্টের ই ভাইরাস দিয়ে কমনলি হয়। এছাড়া রক্তবাহিত হেপাটাইটিস বি অ্যান্ড সি ভাইরাস আছে, ওগুলো দিয়ে হতে পারে। আর প্যাঙ্ক্রিয়াস আছে, অগ্নাশয় বলা হয়, অগ্নাশয় প্রদাহ হলে আমরা এটাকে বলি প্যাঙ্ক্রিয়াটাইটিস। মোটা দাগে এই কয়টা। তবে কমনলি আমরা পেয়ে থাকি আসলে আমাদের বিভাগে, শিশু পুষ্টি লিভার পরিপাকতন্ত্র বিভাগে বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটে আমরা পেয়ে থাকি জন্ডিস নিয়ে প্রচুর বাচ্চা আসে। কারণ আপনারা জানেন, আমরা যখন একটা বাচ্চা স্কুলে যাবে আসলে তখন বাচ্চা হাতের মুঠিতে কিছু টাকা না নিয়ে আসলে মুভ করতে চায় না, কারণ তারও স্কুলে অন্যান্য বাচ্চারা থাকে, তারাও কিছু খাবার নিয়ে আসে, একটু বাইরের থেকে কিনে খেতে চায়। বিপত্তিটা ঘটে তখনই যখন আপনি বাসার থেকে বাসার বাইরে যাবেন, বাইরের খাবারটা খাবেন, একটু ফুচকা, একটু ভেলপুরি, ওইটার যে টকটা থাকে বা সবচেয়ে মজাদার, শুনলেই জিভে পানি চলে আসে, আইসক্রিম। তো ওটা যদি দূষিত থাকে, ওইটার মধ্যে যদি সালমোনেলা জীবাণু থাকে, হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই জীবাণু থাকে, তাহলে কিন্তু বাচ্চাটা সহজেই সংক্রমিত হবে। আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে বাথরুম ফোবিয়া। আমাদের যে বাচ্চারা স্কুলে যায় তারা কিন্তু আসলে বাথরুম লাগে, কিন্তু বাথরুমের কন্ডিশনের কারণে তারা ওই যে হাইজিন, ওইটার কারণে তারা ওখানে বাথরুম করতে চায় না। এই যে বাথরুম আটকে থাকা এবং আস্তে আস্তে দেখা যায় এইভাবে সারাদিন বাথরুম করছে না, বাসায় এসেও অভ্যাস হয়ে যায় বাথরুম না করা, 2 দিন 3 দিন বাথরুম হচ্ছে না। এটাও আমাদের খুব কমন সমস্যা নিয়ে আমাদের কাছে আসে, ফাংশনাল কনস্টিপেশন, পায়খানা আটকে থাকে, যেটা শুরু হয় হয়তো স্কুল থেকে। তারপরে দেখা যায় বসে বাথরুম করতে ভয় পাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাথরুম করছে, ঠিক মতো পেট পরিষ্কার করে বাথরুম হচ্ছে না। এটাও কিন্তু খুব বড় সমস্যা। আশার আলো হচ্ছে এই যে আমাদের পরিপাকতন্ত্রের যে রোগগুলো আছে, এই রোগগুলোতে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই অনেকগুলো রোগের বিরুদ্ধে ভ্যাকসিন পেয়ে গিয়েছি আল্লাহর রহমতে। যেমন আমরা হেপাটাইটিস এ ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন আছে, হেপাটাইটিস বি ভাইরাসের বিরুদ্ধে 2003 সাল থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভ্যাকসিনের ব্যবস্থা করেছে। তারপরে বর্তমানে আগামী মাস থেকে, যেটা সেপ্টেম্বর থেকে আসার কথা ছিল, আল্লাহর রহমতে আগামী মাসের অক্টোবরের 12 তারিখ থেকে আসছে। 9 মাস বয়স থেকে 15 বছর বয়সী কম যারা শিশু আছে সবাই এই টিকার আওতায়। প্রায় 5 কোটি শিশু আশা করা যাচ্ছে এই টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন, যেটা আগে কখনো আমাদের দেশে আসেনি বা দেয়া হয়নি। এটার সুবিধাটা একটু জানা মানে দরকার। এটা এখন সরকারি প্রকল্পের আন্ডারে চলে আসবে, এইবার থেকে শুরু হচ্ছে, ইপিআই শিডিউলে ঢুকে যাবে সামনের বছর থেকে আশা করা যাচ্ছে। এটার সবচেয়ে আশার বিষয় হচ্ছে আমাদের যে টাইফয়েড, এই টাইফয়েডটা যে হয়, দেখা যায় আমাদের কিন্তু জ্বরজারি হয়েই থাকে সিজনাল, 2 দিন 4 দিন 5 দিন, কিন্তু আমরা চিকিৎসকরা যখনই 5 দিন জ্বর পার হয়ে যায় তখনই কিন্তু ভাইরাল ফিভার বা সিজনাল জ্বর থেকে আমরা আলাদা জ্বরের চিন্তা ভাবনা করতে থাকি। তখনই কিন্তু আমরা টাইফয়েডের টেস্ট আর করে দেখতে চাই যে টাইফয়েড জীবাণু আছে কিনা। এবং এটা এতটাই মারাত্মক, দেখেন অন্যান্য যে কোনো রোগে টাইফয়েডটায় 7 দিনের অ্যান্টিবায়োটিক দিলেই হয়, কিন্তু টাইফয়েডের 14 দিন অ্যান্টিবায়োটিক লাগে, সেটা ইনজেকশন ফর্মে হোক বা মুখে। এবং অনেক ক্ষেত্রেই মুখের ওষুধ দেখা যায় কাজ করতে চায় না, সেক্ষেত্রে হাসপাতালে ভর্তি হতে হয়, চিকিৎসা নিতে হয়। আপনি জানেন, একটা বাচ্চা হাসপাতালে ভর্তি হওয়া মানে পুরো পরিবারটা হাসপাতালে চলে যাওয়া, এবং কস্টিং বেড়ে যাওয়া, এবং এই আমাদের পরিবার তো এত সচ্ছল নয়, এবং তারপরে কিন্তু আলটিমেটলি দেশের সম্পদই ক্ষতি হচ্ছে। ভ্যাকসিনটার এত প্রয়োজনীয়তা কেন? 3টা কারণে আমি বলতে চাই ভ্যাকসিনটা খুব জরুরি। এবং আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দিতে চাই যে তারা এরকম একটা ভ্যাকসিন আমাদের এনেছে যুগোপযোগী। কারণ আমাদের হাইজিনের অবস্থা আপনারা জানেন, আমরা রান্নাবান্না করার সময় যদি ঠিকভাবে রান্নার জিনিসপত্র ধুয়ে না নেই, বা বাথরুম করার পরেও যদি হাতটা ঠিকভাবে পরিষ্কার না করি, তখনও কিন্তু টাইফয়েডের সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং এই যে 9 মাস থেকে 15 বছর বয়স্ক পর্যন্ত 3টা আমি বলবো উপকার। নাম্বার 1, একটা হচ্ছে কস্টিং কমে যাচ্ছে একটা পরিবারের, টাইফয়েডে আক্রান্ত ভয় থেকে সে মুক্ত হয়ে যাচ্ছে, এবং এটা প্রায় 3 থেকে 7 বছর, কোনো কোনো ক্ষেত্রে 10 বছর পর্যন্ত প্রোটেকশন দিচ্ছে আমাকে মাত্র একটা ভ্যাকসিন। দ্বিতীয়, আমরা প্রচুর অ্যান্টিবায়োটিক ব্যবহার করি। অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে দেখা যায় এই টাইফয়েডের উপরই যে অ্যান্টিবায়োটিক আগে ব্যবহার করতাম সেটা এখন রেজিস্ট্যান্স ডেভেলপ করছে, তাহলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে না। অবশ্যই, এবং যেহেতু কমন একটা ডিজিজ এবং আমরা চাইলে যে রোগটাকে প্রিভেন্ট করতে পারছি উইথ ভ্যাকসিনেশন, অবশ্যই সেই সুযোগটা নেওয়া উচিত। এবং আমার মনে হয় এটা গভর্নমেন্টের দিক থেকে খুবই টাইমলি একটা স্টেপ নেওয়া, যে টাইফয়েডের ভ্যাকসিন প্রোভাইড করছেন, এবং হোপফুলি আমাদের দেশে রোগের প্রকোপটা কমবে এবং বার্ডেনটাও কমবে। অনেক ধন্যবাদ স্যার। আপনার কাছ থেকে একটু রিউমাটিক হার্ট ডিজিজের ব্যাপারে জানতে চাই, কারণ রিউমাটয়েড ডিজিজ বা যে ধরনের এই টার্মটা শুনলে সবাই ভাবে যে এটা শুধুমাত্র
হাড়ের যে রোগ আছে আর্থ্রাইটিস, সেটার সাথে রিলেটেড, যেহেতু রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা রোগ আছে। সো এটা বেসিক্যালি এটার সাথে কোনো সম্পর্ক আছে কিনা, এবং রিউমেটিক হার্ট ডিজিজের ব্যাপারে কী ধরনের উপসর্গগুলো হয় এবং সেটার ট্রিটমেন্টের ব্যাপারটা একটু জানতে চাই। রিউমেটিক হার্ট ডিজিজ, রিউমেটিক ফিভার, রিউমাটয়েড আর্থ্রাইটিস নামগুলো খুব কাছাকাছি হলেও একটা রোগের সাথে আরেকটা রোগের খুব একটা সম্পর্ক নেই, সম্পূর্ণ আলাদা। রিউমাটয়েড আর্থ্রাইটিস যদি বলি তাহলে এটা আমরাকে বলি যে এক ধরনের বাতের রোগ, যেটার কিছু স্পেশাল ক্যারেক্টার রয়েছে। সাধারণত ছোট জোড়াগুলোকে ইনভলভ করে ফুলে যায়, ব্যথা হয়, সকালে ঘুম থেকে উঠলে খুব জাম হয়ে থাকে, এবং এর সাথে কিছু এক্সট্রা আর্টিকুলার ফিচার হয়। কিন্তু বাত জ্বর যেটা বলছি আমরা, রিউমেটিক ফিভার, যেটা রিউমেটিক ফিভার, এবং যার থেকে হার্টের ভালভের সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি, সেটা হচ্ছে 5 থেকে 15 বছর সাধারণত এই বয়সের মধ্যে হয়। এবং আমরা সাধারণত ডায়াগনোসিসের জন্য কিছু ক্রাইটেরিয়া ফিক্স আপ করে দেওয়া আছে, 5টা মেজর ক্রাইটেরিয়া এবং বেশ কিছু মাইনর ক্রাইটেরিয়া। সাধারণত 2টা মেজর ক্রাইটেরিয়া অথবা 1 মেজর 2 মাইনর ক্রাইটেরিয়া, এর সাথে যদি আরও কিছু সাপোর্টিভ এভিডেন্স থাকে। তাহলে আমি যদি মেজর ক্রাইটেরিয়াগুলো একটু শর্টকাট বলি, তার বাত থাকবে, ঠিক আছে, জ্বরটা এখানে খুব মুখ্য নয়, জ্বর কোনো ক্রাইটেরিয়ার মধ্যেই পড়ে না। এই জন্য বাত মানে জোড়া ফুলে যাওয়া, এগুলোকে আমরা বলছি মাইগ্রেটিং পলিআর্থ্রাইটিস। সাধারণত বড় জয়েন্টগুলো ইনভলভ হয়, হাঁটু, গুচি, রিস্ট, এলবো, এই জয়েন্টগুলো বেশি ইনভলভমেন্ট হয়। একটা জয়েন্ট ইনভলভমেন্টের পর ওটা ভালো হতে থাকে, এর সাথে সাথে আরেকটা জয়েন্ট ইনভলভমেন্ট হয়। এটাকে বলছি আমরা এসিমেট্রিক্যাল। সাধারণত 2 পাশ একসাথে হয় তা না, যেটা রিউমাটয়েড আর্থ্রাইটিসে হয়ে থাকে। তাহলে একটা হচ্ছে আর্থ্রাইটিস, 2 হচ্ছে কার্ডাইটিস। মানে দুইটাই জয়েন্টকে ইনভলভ করছে, কিন্তু দুইটার উপসর্গগুলো ডিফারেন্ট। হ্যাঁ, উপসর্গ জয়েন্ট যে ইনভলভ হচ্ছে, জয়েন্টগুলো ডিফারেন্ট। একটা ছোট জয়েন্ট আর একটা ইউজুয়ালি বড় জয়েন্ট ইনভলভ করে। আর এছাড়া কার্ডাইটিস, আমরা বলি যে পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, এন্ডোকার্ডাইটিস অর পেনকার্ডাইটিস, মানে হার্টের ইনভলভমেন্ট। হার্টের ইনভলভমেন্ট থেকেই বেসিক্যালি পরবর্তীতে এটাই সম্প্রসারিত হয়ে আস্তে আস্তে ভালভ ড্যামেজের দিকে চলে যায় বিভিন্ন ধরনের। তারপর বলছি স্কিনে কিছু ধরনের লিশন তৈরি হয়, নোডিউল তৈরি হয়। তারপরে স্কিনে আরেকটা হয় ইরাইথিমা মার্জিনেটাম, এক ধরনের ম্যাপ লাইক লিশন। এগুলো সাধারণত হোয়াইট কমপ্লেক্সন যাদের, তাদের ক্ষেত্রে বোঝা যায়। আর লাস্টলি মেজর ক্রাইটেরিয়ার মধ্যে আমরা বলি কোরিয়া, সিডেনহামস কোরিয়া, এক ধরনের নিউরোলজিক্যাল সিমটম, যেগুলো রোগীর অজান্তেই কিছু অস্বাভাবিক আচরণ, লিম, ট্রাঙ্ক, এগুলোর আচরণ পরিলক্ষিত হয় বা মুভমেন্ট দেখা যায়, অসংলগ্ন মুভমেন্ট, অনিয়ন্ত্রিত মুভমেন্ট। এই 5টা হচ্ছে মেজর ক্রাইটেরিয়া। এছাড়া জ্বর একটা মাইনর ক্রাইটেরিয়ার অংশ, রক্তে কিছু পরিবর্তন, ইসিজিতে পরিবর্তন, এগুলোকে বলছি আমরা মাইনর ক্রাইটেরিয়া। এর সাথে রিসেন্ট স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, গলা ব্যথা, স্কারলেট ফিভার, রক্তে ইএসও টাইটার বেড়ে যাওয়া, তো এগুলো সব মিলিয়ে আমরা যখন ক্রাইটেরিয়াগুলো ফিল আপ হবে তখন আমরা বলছি বাত জ্বর। তার মানে একটা মানুষের শুধুই বাত, শুধুই জ্বর, অথবা 2টা কম্বাইন হলেই কিন্তু বাত জ্বর হয়ে গেল না। সুতরাং বাত জ্বর হতে গেলে সুনির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করার পরেই সেই রুগীটি বা সেই বাচ্চাটি বাত জ্বরে ভুগছে বলে আমরা মনে করি। আর বাত জ্বর হলেই যে তার ভালভের সমস্যা হবে সেটাও নয়। সাধারণত 1 থেকে 3% যারা বাত জ্বরে ভোগেন তাদের ক্ষেত্রে ভালভ সংক্রমিত হয়ে যায়। তো বারবার বাত জ্বর হলে ভালভ সংক্রমণের ঝুঁকি আরও বেড়ে যায়, এবং সাধারণত প্রসেসটা আর্লি এজে শুরু হলেও প্রকাশ হতে 10-15 বছর সময় লেগে যায়। স্যার, এটা চিকিৎসার ব্যাপারে আমরা জানি যে যেহেতু ইনফেকশন, অনেক দিন ধরে অ্যান্টিবায়োটিক খাওয়ার একটা প্রয়োজন পড়ে। সো এই বিষয়টা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ ঠিকভাবে অ্যান্টিবায়োটিকটা ইনটেক করা, কারণ আমাদের দেশে একটা বড় চ্যালেঞ্জ থাকে ওষুধ নেওয়ার ব্যাপারে অনীহা বা সঠিকভাবে ওষুধটা না নেওয়া। এটার জন্য কি সমস্যা হতে পারে, বা এটা কতটুকু ইম্পর্টেন্ট ঠিকমতো মেডিসিনটা নেওয়া? যে যদি বাত জ্বর একবার ডায়াগনোসিস হয়ে যায় এবং একবার বাত জ্বরে কেউ ভুগে থাকেন, সেক্ষেত্রে তার ক্ষেত্রে কিছু আমরা বলি এটা প্রোফাইলেক্সিস ফর রিউমেটিক ফিভার, মানে ভবিষ্যতে যেতে আবার বাত জ্বর উনি সংক্রমিত না হন তার জন্য অ্যান্টিবায়োটিক দিতে হবে। সেক্ষেত্রে কিছু সিলেক্টিভ অ্যান্টিবায়োটিক আছে। তো শুধুই যদি বাত জ্বর হয়, হার্টের কোনো ইনভলভমেন্ট না হয়, সেক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিকের প্রয়োজনীয়তা 20-22 বছর পর্যন্ত, অথবা কমপক্ষে 5 বছর, তার বয়স 20 বছর আক্রান্ত হলেও। তার মানে যদি হার্ট ইনভলভমেন্ট না হয়, যদি হার্ট ইনভলভমেন্ট হয় ভালভে, তাহলে সেক্ষেত্রে 30 থেকে 40 বছর। কারণ যদি পার্মানেন্ট ভালভ ড্যামেজ হয়ে যায়, সারা জীবনও তার ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিক খাওয়া প্রয়োজন হতে পারে। অ্যান্টিবায়োটিকের সুবিধা হচ্ছে লো ডোজ। সাধারণত আমরা সস্তা দামের ওষুধই ব্যবহার করে থাকি, সেটাকে আমরা বলছি পেনিসিলিন। মুখে যদি খেতে চান তাহলে
250 থেকে 500 মিলিগ্রাম সকাল এবং রাত 2 বেলা ভাগ করে দিই, চলতেই থাকবে। তার বয়স 20 হওয়া পর্যন্ত অথবা সর্বোচ্চ কমপক্ষে 5 বছর। আর যেটা বললাম যে যদি ভালভ ইনভলভমেন্ট হয় সারা জীবন লাগতে পারে। ইনজেক্টেবল ফর্ম আছে যেটা দিলে কিছু কিছু ক্ষেত্রে সুবিধা, সেটা হচ্ছে কমপ্লায়েন্স। আমরা বলি রোগীর ওষুধ মিস যাওয়ার প্রবণতা থাকে, মুখে খেলে পরে অনেক সময় ইচ্ছা করে না, ভুলে যায়। এই মিসিং যে ডোজ, এগুলো হওয়ার ঝুঁকিটা কমে যায় ইনজেকশন দিলে। সাধারণত সেক্ষেত্রে আমাদের দেশে 3 উইক ইন্টারভেল আমরা লং অ্যাক্টিং পেনিসিলিন দিয়ে থাকি, 12 লাখ পাওয়ার বেঞ্জাপেন এলে বা এই জাতীয় বেঞ্জাথিন পেনিসিলিন 3 সপ্তাহ পর পর দিতে থাকি, ওই সময় একই রকম। সুতরাং এই অ্যান্টিবায়োটিকের প্রয়োজনীয়তা পড়ে যদি একবার কারো বাতজ্বর হয়, ভবিষ্যতে বাতজ্বর প্রিভেন্ট করার জন্য। ইভেন কেউ যদি এই ওষুধ চলা অবস্থায় প্রেগনেন্সি হয় বা তার বাচ্চা হওয়ার থাকে, সেক্ষেত্রে প্রেগনেন্সির সময় অ্যান্টিবায়োটিক সেফ। অনেকে এটা খুবই ভাইটাল যে উনি ওষুধটা ঠিকমতো নিচ্ছেন, চালাবেন এবং এই অ্যান্টিবায়োটিকের ক্ষতিকারক প্রভাব নাই বললেই চলে। অনেকে মনে করেন যে এত লম্বা সময় খাবো, আসলে আতঙ্কিত হওয়ার কিছু নয়। ইভেন প্রেগনেন্সিতেও এটা সেফ। জি স্যার, একটু ভালভুলার ডিজিজগুলো সম্পর্কে জানতে চাই। হার্টের যে ভালভগুলো আছে, আপনি ভালভুলার ডিজিজের কথা মেনশন করেছেন। আমাদের দেশে আসলে এই রোগগুলো কতটুকু কমন? আমরা অনেক বাচ্চাদেরকে দেখতে পাই, স্পেশালি আমার পেশেন্টদের অনেকের বাচ্চাদেরই এরকম অসুবিধার কথা বলে, হয়তো ভালভ একটা ফুটা হয়ে আছে বা সেটা কাজ করছে না ঠিকমতো। এই বিষয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই। আচ্ছা, ভালভ তো বিভিন্ন ধরনের ভালভের সমস্যা হয়ে থাকে। আমরা বলি কনজেনিটাল এবং অ্যাকুয়ার্ড। অ্যাকুয়ার্ডের মধ্যে রিউমেটিক একটা, কিছু নিউপ্লাস্টিক ডিজিজে হয়ে থাকে। তা আমাদের দেশে কমন হচ্ছে রিউমেটিক ভালভুলার ইনভলভমেন্ট। সবচেয়ে খুশির কথা বা সুখের কথা হচ্ছে যে 1990-এর দশকে আমাদের দেশে ম্যাসিভ রিউমেটিক ফিভার প্রজেক্ট ছিল প্রিভেনশনের জন্য, ট্রিটমেন্টের জন্য, জাপানিজ সহায়তায়। এবং ওই যে একটা স্কিম এবং তখনকার পরিচালিত বিভিন্ন ধরনের প্রিভেন্টিভ কার্যক্রমের জন্য আমাদের দেশে বাতজ্বর রিলেটেড এক ধরনের সচেতনতা তৈরি হয় এবং মানুষ খুব আর্লি ডায়াগনোসিসের জন্য চিকিৎসকের কাছে আসেন এবং চিকিৎসা নিয়ে থাকেন। এই জন্যে সুখকর ব্যাপার হচ্ছে যে আগের তুলনায় এখন বাতজ্বরের প্রকোপ অনেকটাই কমে গিয়েছে আমাদের দেশে। আগে যেখানে একটা কার্ডিওলজি ওয়ার্ডে ঢুকলেই ভালভের রোগী অনেকগুলো দেখতে পেতাম আমরা, এখন সেটা কমে আসছে। ভালভ সার্জারির ক্ষেত্রেও দেখা যায় আগে যে যদি 10টা সার্জারি হতো পার ডে, তাহলে দেখা যেত যে 3টা বা 4টাই ভালভের রিপ্লেসমেন্টের সার্জারি হতো। এখন সেটা কমে 1টা 2টার মধ্যে নেমে আসছে। তো যেটা বলতে যাচ্ছিলাম যে ইভেন দেন আমাদের দেশে মানে ভালভের যত ধরনের রোগ আছে তার মধ্যে বাতজ্বরজনিত হৃদরোগের প্রকোপ এখনো অনেক বেশি। এবং এটাই হচ্ছে বাতজ্বরের চিকিৎসার মূল হচ্ছে যাতে ভালভের ড্যামেজটা না হয়। জি অবশ্যই, অনেক ধন্যবাদ। আমরা বাকি রোগগুলোর বিষয়ে অবশ্যই আপনার কাছে আসবো। তার আগে ডক্টর সালাউদ্দিন, আপনার কাছ থেকে একটু জন্ডিসের ব্যাপারে জানতে চাই। আপনি টাইফয়েডের ব্যাপারে যেরকম বলেছেন ভ্যাকসিনেশন দেওয়ার একটা প্রকল্প চলছে এবং সেটা প্রিভেনশনের জন্য। জন্ডিসের ক্ষেত্রেও কিন্তু আমরা এটা করে থাকি, বাট যেগুলো পানিবাহিত জন্ডিস রোগগুলো আছে বা একটা বাচ্চার জন্মের পর থেকেই কিন্তু অনেকে জন্ডিসে ভুগে থাকে। সো এইসব বিষয়ে চিকিৎসার ব্যাপারটা এবং জনসচেতনতা কতটুকু ইম্পর্টেন্ট সেটা একটু জানতে চাই। আচ্ছা, জন্ডিস তো বয়সভেদে 2 রকম। একটা হচ্ছে ছোটোবেলায় যে জন্ডিসটা হয় সেটা জানি আমরা 2 থেকে 3 দিনে দেখা দেয়, যেটা হয়তো 7 থেকে 10 দিনে নিজে থেকে কমে যায়। এটা নর্মাল ফিজিওলজিক্যাল জন্ডিস আমরা বলে থাকি। এছাড়া একটা সার্জিক্যাল জন্ডিস আছে, যেটা হচ্ছে আমাদের পিত্তনালী বন্ধ থাকার কারণে হয়ে থাকে, যেটা ইংরেজিতে আমরা বলে থাকি বিলিয়ারি অ্যাট্রেসিয়া। তো সেই ক্ষেত্রে আবার জন্ডিসের সাথে পায়খানাটা সাদা হয়, সেই ক্ষেত্রে সাথে সাথে শিশু সার্জারি অথবা শিশু পুষ্টি পরিপাকতন্ত্র বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। মানে এটা আপনি একদম নিউনাটদের ক্ষেত্রে, একদম নিউনেট, ছোট বাচ্চাদের ক্ষেত্রে 1 মাস 2 মাস 2.5 মাস 3 মাস। একটু বড় হয়ে যখন বাচ্চারা স্কুলে যায়, যখন বাইরের খাবার এক্সপোজারটা হয় আসলে বেশি। বলছিলাম আমি আগে যে সবাই আসলে একটু পয়সা ছাড়া স্কুলে যেতে চায় না, কারণ তারা নিজের পছন্দ মতো খেতে চায়। বাবা মা আসলে যে খুব দিতে চায় তাও না, কিন্তু তারা তো বাধ্য হয় আসলে দিতে, কারণ বাচ্চা কান্নাকাটি করে স্কুলে না হলে যাবে না। তো ও বাইরে গিয়ে যখন বাইরের খাবারটা শুরু করে তখন পানিবাহিত 3টা রোগই খুব বেশি হয় আসলে, হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই আর টাইফয়েড। এইটা ওই অনিরাপদ পানি, ওই পানির মধ্যে যদি সালমোনেলা টাইফি, টাইফয়েডের জীবাণুটা থাকে, হেপাটাইটিস এ থাকে, হেপাটাইটিস ই থাকে, তখন এবং সেই পানি, এবং বিশেষ করে যদি বাসা থেকে পানি না গিয়ে ওখানে ফুটানো পানি না খায়, ওই পানিতে জীবাণুটা রয়ে যায়। বা ওখানে গিয়ে যদি বাথরুম করলো, হাতটা ঠিক মতো ধুলো না, ওখানে স্যানিটারি কন্ডিশন আপনারা জানেন আমাদের ম্যাক্সিমাম স্কুলের হয়তো খুব আপ টু দ্য মার্ক না, বা ওখানে হয়তো সাবান রাখা আছে কিন্তু সে সাবান দিয়ে হাত ধুলো না। এই সমস্ত কারণে কিন্তু এই
হেপাটাইটিস মেইনলি ল্যাক অফ হাইজিন এবং কন্টামিনেশন এই এ ই আর তবে বলেছি যে এই ভাইরাসের ভ্যাকসিন আছে, যদিও এটা ইপিআই শিডিউলে এখনও যুক্ত করা হয়নি, প্ল্যান চলছে, সামনে হয়তো যুক্ত করা হবে। হেপাটাইটিস ই ভাইরাসের ভ্যাকসিন নেই। টাইফয়েডের এতদিন ছিল না, আল্লাহর রহমতে আগামী মাস থেকে টাইফয়েড ভ্যাকসিনটা ইন্ট্রোডিউস হচ্ছে আমাদের ইপিআই শিডিউলে। জি, এ আর ই এই দুটো জন্ডিসের ক্ষেত্রে আমরা জানি যেগুলো সেলফ রিমিটিং ডিজিজ আমরা বলি, যেগুলো নিজে নিজেই আসলে কিছুদিন পর ঠিক হয়ে যায়, কিন্তু আমাদের দেশের জন্ডিসের এখনো অপচিকিৎসা বিভিন্ন জায়গায় অনেক আছে। সো এই বিষয়টাকে সচেতন করার জন্য আমাদের প্যারেন্ট যারা আছেন তাদেরকে আপনারা কি বলতে চান? আচ্ছা, জন্ডিস হলে আসলে বাচ্চা আর রেস্ট এই দুইটা জিনিস আসলে মেলে না। মানে একজন বড় মানুষ যখন আপনি বলবেন যে আপনার কমপ্লিট রেস্টে থাকতে হবে, কারণ লিভারটা বিশ্রাম দরকার, লিভার বিশ্রাম চায়, 7 দিন 10 দিন 12 দিন বিশ্রাম নিলে জন্ডিসটা আপনি যেমনটা বলছিলেন নিচ থেকেই ভালো হয়ে যায়, একদম সত্যি কথা। কিন্তু রেস্টটা ঠিক বাচ্চাদের সাথে যায় না, তারা ছুটোছুটি লাফালাফি দৌড়াদৌড়ি করছেই সমানে, এতে কিন্তু আমার লিভারের রেস্টটা হয় না। সেই ক্ষেত্রে বাবা মাকে সচেতন হতে বলি আমরা যে বাচ্চা ইসে থাকবে, রেস্টে থাকবে, এবং এই সময়ে এমন কোনো খাবার খাবে না যাতে বমিটিং টেন্ডেন্সি হয়। এই সময় ইনিশিয়ালি আমরা জন্ডিসের 3টা ফেজ বলে থাকি, প্রোড্রোম ফেজ, এই সময় একটু বমি ভাব হয়, তারপরে যখনই জন্ডিসটা চোখটা হলুদ হয় আস্তে আস্তে বমি ভাব চলে যায়, এবং তারপরে 5-7 দিন পরে আস্তে আস্তে রেজুলেশন ফেজ, জন্ডিসটা কমে যায়। এই সময়ে কোনো রকমের অপচিকিৎসা, আপনি যেটা বলেছেন একটু কবিরাজি চিকিৎসা বা একটু গাছন্ত বা বিভিন্ন রকম দিয়ে, সবাই বলে যে কেউ মালা পরা পর্যন্ত দেয় যে এটা দিলে পরে ভালো হয়ে যাবে, কিন্তু যে বাচ্চাটা নিজ থেকেই ভালো হচ্ছিল, বিপত্তিটা ঘটে তখনই আশেপাশের মানুষ যখন তাকে এসে বুদ্ধি দেয়। মানে ওই বাবা মা কিন্তু আসলে চায় না কোনো চিকিৎসা করতে, সে চিকিৎসকের কথায় আশ্বস্ত থাকে, আশেপাশের মানুষ তাকে বলে যে 7 দিন 8 দিন হয়ে যাচ্ছে এখনও জন্ডিস কমছে না, আপনি ওখানে যান, ওখানে গেলে তাড়াতাড়ি। ওইটাই দেখা যায় বিপত্তি ঘটে, লিভারে গিয়ে আক্রমণ করে। এমনি লিভারে প্রদাহ চলছে, রেস্ট দেওয়ার কথা, তার মধ্যে এই সমস্ত ওষুধ দিয়ে একরকম টক্সিন এটা লিভারটাকে প্রদাহ বাড়িয়ে দেয়, এবং আমরা জানি যে অ্যাকুট লিভার ফেলিউর বা লিভার তার যে নর্মাল কাজগুলো তখন আর করতে পারে না, এবং সেক্ষেত্রে কিন্তু তখন হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়ে পড়ে, এবং হাসপাতালে ভর্তি হলেও আইসিইউ পর্যন্ত যাওয়া লাগে, এবং কোনো কোনো ক্ষেত্রে বাচ্চা কিন্তু আমরা হারিয়েও ফেলি। জি, যেটা আসলে একদমই অপ্রয়োজনীয় একটা বিষয়, এবং সেটা বাচ্চাকে আসলে মৃত্যুর ঝুঁকিতে নিয়ে যাচ্ছে এবং কমপ্লিকেশন তো তৈরি করছে। একদম। স্যার, আপনার কাছ থেকে একটু হার্ট ফেলিউরের বিষয়ে জানতে চাই, তার আগে আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে চাচ্ছি, এসে তারপর আমরা ডিসকাশনে যাব। দর্শক ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। সুধী দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য কথা অনুষ্ঠানে, এবং আজকে আমাদের সাথে স্টুডিওতে আপনাদের পরামর্শ দেওয়ার জন্য উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর খালিকুজ্জামান, যিনি একজন কার্ডিওলজিস্ট, এবং আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর সালাউদ্দিন মাহমুদ, যিনি শিশু পুষ্টি লিভার ও পরিপাকতন্ত্র বিভাগে আছেন। স্যার, আপনার কাছে বিরতিতে যাওয়ার আগে একটু হার্ট ফেলিওর বিষয়টা জানতে চাচ্ছিলাম। হার্ট ফেলিওর আসলে আমরা কখন বলছি, এবং কি কি কারণে রোগীদের হার্ট ফেলিওর হতে পারে? হার্ট ফেলিওর জিনিস সম্পর্কে সবার কম বেশি একটু ধারণা থাকা এই জন্য জরুরি যে আমরা বলে থাকি সব ধরনের হার্ট ডিজিজেরই একটা এন্ড স্টেজ হচ্ছে হার্ট ফেলিওর। সেটা যেটা একটু আগে আলাপ করছিলাম যে হার্টের ভালভের রোগ, হার্টের ব্লকজনিত রোগ, হাইপার টেনশনের রোগ, হার্টের ইনফেকশনের রোগ, কনজেনিটাল রোগ, সব রোগের একটা এন্ড স্টেজ আছে। আলটিমেটলি একটা জায়গায় যে তার জটিলতা তৈরি হয়, সেটা হচ্ছে হার্ট ফেলিওর। এই জন্য হার্ট ফেলিওর সম্পর্কে কম বেশি ধারণা থাকা এই জন্য জরুরি, যেহেতু এই রোগগুলো আগে নির্ণয় হওয়ার পরে চিকিৎসা শুরু হলে মানুষের সারভাইভাল বেড়ে যায়, মানুষের জীবনটা প্রলম্বিত হয়, এবং একটা সময় পরে হার্ট ফেলিওর ডেভেলপ করে। তো হার্টের আমরা বেসিক্যালি 2টা ফাংশন বলি, একটা হচ্ছে তার পাম্পিং অ্যাকশন, অথবা সংকুচিত হয়ে ব্লাডটাকে পাম্প করে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছে দেওয়া, সরবরাহ করা, যার মাধ্যমে নিউট্রিশন, অক্সিজেন এগুলো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পেয়ে থাকে। তো এটা হচ্ছে একটা ভাইটাল ফাংশন। দ্বিতীয় হচ্ছে ওই ব্লাডটা যখন ফিরে আসে তাকে দূষিত হয়ে, তখন হার্টেরও প্রসারিত হয়ে তাকে রিসিভ করার যে ক্ষমতা। সুতরাং সংকুচিত হওয়া, পাম্পিং অ্যাকশন, আর যে প্রসারিত হওয়ার যে ক্ষমতা, সেটা দুইটাতেই একটা নর্মাল ফাংশন থাকতে হবে। এখন 2টার একটাতে অথবা একই সাথে যদি দুটো ফাংশনে যদি তার ক্ষতিগ্রস্ত হয়, লোপ পায়, তখন আমরা বলি যে তার হার্ট ফেলিওরে উনি আক্রান্ত হয়েছেন। এমনি কথা শুনলে মনে হতে পারে যে হার্ট ফেলিওর মানে তো রোগী তো বেঁচে থাকারই কথা না। হার্ট ফেলিওর মানে হার্ট স্টপ কাজই করছে না, হার্ট স্টপ হয়ে গেছে, মৃত্যু ঘটে যাওয়ার কথা। তো আসলে হার্ট ফেলিওর হচ্ছে ফাংশন, হার্টের এই 2 ধরনের একটা ফাংশন অথবা দুটো ফাংশনে যদি
কম্প্রোমাইজড হয় সেক্ষেত্রে আমরা হার্ট ফেলিওর বলছি। তো হার্ট ফেলিওরের সিমটম যদি আমরা বলি, উপসর্গ আমরা বিভিন্ন স্টেজে ভাগ করে থাকি। তো আমি অতটুকু ইয়েতে না যেয়ে যদি বলি, তা মানুষ আগে থেকে দৌড়াতে পারতেন, হাঁটতে পারতেন, স্বাভাবিক কাজকর্ম করতে পারতেন কোনো ধরনের সমস্যা ছাড়াই স্বচ্ছন্দে, কিন্তু এখন মনে হচ্ছে যে আগে থেকে একটু হাঁপিয়ে যাচ্ছেন, টায়ার্ড হয়ে যাচ্ছেন, অল্পতেই শ্বাসকষ্ট হচ্ছে, হাঁটতে গেলে বুক ধপড় হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে বুকে চাপ সৃষ্টি হচ্ছে। কারো কারো দেখা যায় আস্তে আস্তে পায়ে পানি আসে, তারপরে দেখা যায় পেটে পানি আসে এবং একটা সময় পরে ওনার কিডনিতে যখন রক্ত প্রবাহ কমে যায়, হার্টের উপর যখন লিভারের উপর যখন চাপ সৃষ্টি হয়, দেখা যায় ক্ষুধামন্দা, পেট ফোলা, শরীরে ওজন কমে যাওয়া, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, এগুলো উপসর্গ যুক্ত হতে পারে। তো মূল হচ্ছে অন্যান্য ভাইটাল অর্গানগুলো এটার সাথে ইনভলভমেন্ট হচ্ছে। যেহেতু হার্ট ফেলো পাম্পিং অ্যাকশন কমে যাচ্ছে, সুতরাং রক্ত সরবরাহে কিছু ঘাটতি হচ্ছে, সেই হিসাবে অন্যান্য অর্গানগুলো কম বেশি ফাংশনের সমস্যা হবে কম বেশি। তো এগুলোকে আমরা বলছি সিমটমস। আমরা যদি পরীক্ষা করি তাহলে দেখব যে প্রথমে যদি আমি তার দিকে তাকাই, দেখব যে সে একটু ডিজনিক, একটু শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাসের যে স্বাভাবিক গতি সেই গতির থেকেও শ্বাসের গতিটা বেড়ে যাচ্ছে। হাত যদি ধরি দেখব যে হাত একটু ঠান্ডা, তার মানে হচ্ছে পেরিফেরি বা দূরবর্তী স্থানে রক্ত প্রবাহ স্বল্পতা ঘটছে। আমরা যদি পালস দেখি তাহলে দেখব যে পালসের ভলিউমটা একটু কম এবং পালসের গতিটা অনেক কম। হার্ট যখন কম্পেনসেট করে তখন হার্টের গতি বাড়িয়ে দেয়। আমরা যদি ব্লাড প্রেশার দেখি, বেশিরভাগ ক্ষেত্রে দেখব যে ব্লাড প্রেশার একটু কম, কারণ হার্ট পাম্প কম করতে পারছে। যদি হাইপারটেনসিভ হার্ট ফেলে হয় সেটা আলাদা জিনিস। আমরা যদি তার নেক বা গলার দিকে তাকাই, দেখব যে ওখানে একটা নীলাভ মোটা রক্তনালী লাফাচ্ছে, ওটাকে বলছি আমরা জেভিপি রেজড। তারপরে যদি আমরা বুকে চলে আসি তাহলে দেখব যে যে প্রিকোর্ডিয়াম, হার্টের উপরে জায়গাটা অনেকের লাফায়, ওখানে পালসেশন দেখা যায়। শুধুমাত্র পেশেন্টকে অবজার্ভ করেই এটার ব্যাপারে অনেক ধারণা করতে পারি। লিভারটা বড় হয়ে যায়, পায়ে পানি আসে, লাংসে পানি আসে, ক্রিপিটেশন পাই। চেক পরীক্ষা নিরীক্ষা কি করব আমরা? প্রথম হচ্ছে যে আমার যদি ডাউট হয় আমি সেক্ষেত্রে সিলেক্টিভ কিছু পরীক্ষা করব। প্রথম হচ্ছে ফর ডায়াগনোসিস, যে তার হার্ট ডিজিজ থেকে তার হার্ট ফেলিওর হয়েছে, এই জন্যে ইসিজি একটা টুল যেটা এখন মোটামুটিভাবে গ্রাম পর্যায়ে অ্যাভেলেবল হয়েছে। ইসিজিতে আমরা কিছু সাজেস্টিভ ফিচার পাই। ওটা করে যে আমরা হার্ট ফেলিওর হয়েছে তা বুঝতে পারি না, কিন্তু ইনডাইরেক্টলি কিছু এভিডেন্স পাই। চেম্বার এনলার্জমেন্ট, চেম্বার হাইপারট্রফি, অ্যারিদমিয়া, বিভিন্ন ধরনের অ্যারিদমিয়া হয়। তো ওগুলা দেখে একটা আমরা ধারণা করি যে সম্ভবত তার হার্টের এই ধরনের সমস্যা হতে পারে। দুই হচ্ছে চেস্ট এক্সরে, যেটাও অ্যাভেলেবল গ্রাম পর্যায়েও। এক্সরে করে সাধারণভাবে দেখি যে হার্টটা বড় হয়ে গেছে এবং হার্টের বড় হওয়ার আকার আকৃতি দেখে আমরা ডাউট করতে পারি এই ধরনের রোগে আক্রান্ত হতে পারেন, ভাল্ভ না কনজেনিটাল না করোনারি বুঝতে পারি। সাথে সাথে যেহেতু আমরা বলছি যে হার্ট ফেলিওর, লাংসেও পানি আসে, তো লাংসে পানি আসলে সেটাও এক্সরের মাধ্যমে বুঝতে পারি। তারপরে তৃতীয় যে পরীক্ষাটা করি ওটা ইকোকার্ডিওগ্রাফি। বিভিন্ন ধরনের ইকোকার্ডিওগ্রাফি আছে। এখন ইকোকার্ডিওগ্রাফি গ্রাম পর্যায়ে এতটা পৌঁছায়নি, তারপরেও জেলা পর্যায়ে ইভেন অনেক থানা শহরগুলোতেও ইকো করার সুযোগ, ফ্যাসিলিটিস এবং ম্যান পাওয়ার, ট্রেন ডক্টররা আছেন যারা করতে পারেন। ইকো করা আমরা বেসিক্যালি ওই যে হার্টের ফাংশন কমলো কিনা, কত পার্সেন্ট কমলো, অথবা হার্টের প্রসারিত হওয়ার ক্ষমতা কতটুকু কমলো, এগুলো আমরা নির্ণয় করতে পারি। ভালভের সমস্যা ধরতে পারি, করোনারি ব্লকেজ আছে কিনা সেগুলো ইনডাইরেক্টলি আমরা বুঝতে পারি, হার্টের ইনফেকশন কিনা বুঝতে পারি। তো ইকো করে আমরা মোটামুটিভাবে একটা ভালো ধারণা নিয়ে ফেলতে পারি কী কারণে তার হার্ট ফেলিওর হচ্ছে। তারপরে একটা রক্ত পরীক্ষা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে সিরাম এন্টি প্রো বিএনপি। এটা হঠাৎ করে কারো যদি শ্বাসকষ্ট হয়, শ্বাসকষ্টে তো অনেক কারণ, অ্যাজমা থেকে শ্বাসকষ্ট হতে পারে, ব্রঙ্কাইটিস থেকে শ্বাসকষ্ট হতে পারে, কিছু মেটাবলিক ডিজিজ হতে পারে, একই সাথে হার্ট ফেলিওরের জন্য হতে পারে। তো হার্ট ফেলিওর থেকে হলো কিনা এটা বোঝার জন্য একটা শর্ট পরীক্ষা হলো এন্টি প্রো বিএনপি। এটা যদি অনেক বেড়ে যায় তাহলে ধরে নিতে হয় যে এই শ্বাসকষ্টটা হার্ট ফেলিওর থেকে হচ্ছে। এটা যদি নর্মাল থাকে এবং তার শ্বাসকষ্ট হয়, আমরা ধরে নিই যে এটা তার অ্যাটলিস্ট হার্ট ফেলিওর থেকে হচ্ছে। আর কোনো টেস্টের দরকার হয় কিনা স্যার ডায়াগনোসিসের জন্য? হ্যাঁ, আরও ধরুন আমরা অ্যাসেস করার চেষ্টা করি। যেমন একটা মানুষের যদি অ্যানিমিয়া হয়, বিশেষ করে আমাদের দেশে মেয়েদের, তার মানে আদার সিম্পটমস গুলো দেখে তখন আপনারা অ্যাকর্ডিংলি কিছু টেস্ট করতে পারবেন। ওইভাবে কিছু, যেমন এনিমিয়া আছে কিনা হিমোগ্লোবিন পার্সেন্টেজ দেখে বোঝার চেষ্টা করি। তা ইনফেকশন হলে হার্ট ফেলিওর প্রিসিপিটেট হওয়া বা হার্ট ফেলিওরকে অ্যাগ্রেভেট করার একটা আশঙ্কা তৈরি হয়,
সেই জন্য আমরা নিউট্রোফিল কাউন্ট দেখে বুঝতে পারি যে কেমন। তার মানে রোগটা অনেক কঠিন হলেও খুব সিম্পল টেস্টের মাধ্যমে এবং ফিজিক্যালি এক্সামিন করে কিন্তু খুব ইজিলি আপনারা এটা ডায়াগনোসিস করতে পারছেন। স্যার ট্রিটমেন্টের ব্যাপারটা একটু যদি বলতেন, কি কি ধরনের চিকিৎসা আছে? ট্রিটমেন্ট প্রথম হচ্ছে যে তার নন ফার্মাকোলজিক্যাল মেথডস, তাকে জীবনাচরণের কিছু পরিশুদ্ধির মডিফিকেশন প্রয়োজন পড়ে। যেমন উনি হাঁটলে হাঁপিয়ে যাচ্ছেন, একটু আগে যে আমাদের যে শিশু বিশেষজ্ঞ বললেন যে লিভার সংক্রমিত, লিভারকে রেস্ট দিতে হবে, এখানে হার্ট সংক্রমিত, হার্টকে রেস্ট দিতে হবে। সুতরাং তাকে তার টলারেন্সের বাইরে কোনো কাজ করা যাবে না, যতটা পারা যায় হার্টকে পরিশ্রান্ত হতে দেওয়া যাবে না। সুতরাং রেস্ট আপ টু ইউর টলারেন্স, যতক্ষণ পারেন, যতটুকু পারেন। একেবারে শুয়ে বসে থাকবেন সবসময় তা না, আনটিল দেয়ার ইজ সিভিয়ার হার্ট ফেলিওর। তাকে হাঁটবেন কিন্তু ওই পরিমাণ পরিশ্রম করবেন না যাতে হাঁপিয়ে যান, এই এক। দুই হচ্ছে আমরা এখানে পাতে আলগা লবণটাকে কাট ডাউন করতে চাই, কারণ লবণ শরীরে পানি ধরে রাখার প্রবণতা তৈরি করে। পানি ধরে রাখা মানেই এটা ব্লাড ভলিউম বেড়ে যাবে, ভলিউম বাড়লে হার্টকে বেশি ভলিউম নিয়ে কাজ করতে গেলে হার্ট আরও টায়ার্ড হয়ে যাবে এবং লাংসে পানি, পায়ে পানি আসে, পানিগুলো সহসাই যাবে না। এই জন্য লবণ কমিয়ে দিই, একই সাথে পানির পরিমাণও কমিয়ে দিই। আমরা মনে করি আমরা সবসময় ওষুধ দিতে চাই, আমরা ওষুধ খেতে চাই, কিন্তু এর থেকেও এই দুটো জিনিস হার্ট ফেলিওরের ট্রিটমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লবণের পরিমাণটা কমিয়ে দেওয়া আর হচ্ছে পানি কমিয়ে দেওয়া। আমরা তো সাধারণত বলে থাকি 1 থেকে 1.5 লিটার পানি সর্বোচ্চ, তাহলে শরীরের পানিগুলো আস্তে আস্তে শুকিয়ে বেরিয়ে যাবে। আর তারপরে হচ্ছে যেমন বাতজনিত যদি হৃদরোগ হয়, আমরা যে কারণে রোগটা হচ্ছে সেটা ট্রিটমেন্ট করা। আর সিস্টোলিক হার্ট ফেলিওর হলে পৃথিবী জুড়ে এখন আমরা বলছি ফ্যান্টাস্টিক 4 ড্রাগস, 4টা ওষুধ মানুষের জীবনকে প্রলম্বিত করতে পারে, তার লাইফ এক্সপেক্টেন্সিটাকে বাড়িয়ে দিতে পারে। যেমন এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এসি ইনহিবিটর, এআরবি, অথবা আমরা বলছি আর্নি জাতীয় ওষুধ। এগুলো একটু কস্টলি, কিন্তু তারপরেও আমার মনে হয় যে বেশিরভাগ মানুষেরই অর্থনৈতিক আয়ত্তের মধ্যেই থাকে। আর স্যার কোনো সার্জিক্যাল ট্রিটমেন্টের দরকার হয় কিনা এবং সেটার অ্যাভেলেবিলিটি বাংলাদেশে আছে কিনা? অবশ্যই, যেমন এটা নির্ভর করছে কী কারণে তার হার্ট ফেলিওর হচ্ছে। যদি এমন হয় কনজেনিটাল হার্ট ডিজিজের জন্য হার্ট ফেলিওর হচ্ছে, হার্টের ফুটা, এএসডি, ভিএসডি, পিডিএ, হার্ট ফেলিওর কন্ট্রোলের পরে আমরা কিছু পরীক্ষা করে তার উপযুক্ততা যাচাই করে সার্জারিতে পাঠাতে পারি এবং সার্জারি তাকে সম্পূর্ণ কিওর করতে পারে। ভাল্বজনিত, যদি ভাল্ব, যেটা আমরা একটু আগে আলাপ করলাম যে বাতজনিত হৃদরোগ, সেটা যদি তার ডায়াগনোসিস হয়ে যায় সেক্ষেত্রে ভাল্ব রিপ্লেসমেন্ট করলে অ্যাকর্ডিংলি যে প্রবলেমটা আছে সেটাকে যদি প্রয়োজন হয় সার্জিক্যাল কারেকশন এবং অনেকটাই কিওর হওয়ার পর্যায়ে চলে যেতে পারে একজন। অনেক ধন্যবাদ। আমরা আসলে অনুষ্ঠানে একটু শেষের দিকে চলে এসেছি, এজন্য একটু রাশ করছি বিষয়টা নিয়ে আলোচনায়। আপনার কাছে এখন লাস্টের দিকে একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যেহেতু আপনি শিশু পুষ্টি বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন, আমার মনে হয় এটা খুবই কনসার্নিং একটা ইস্যু বাচ্চাদের প্যারেন্টসদের জন্য। সো শিশু পুষ্টি বিষয়টা আসলে কি এবং এটা নিয়ে আসলে সচেতন হওয়াটা কেন ইম্পর্টেন্ট? চমৎকার প্রশ্ন। অধিকাংশ মায়েরাই আমাদের কাছে বিকেলে যে চেম্বারে আসে, একটাই তাদের চিফ কমপ্লেইন থাকে, আমার বাচ্চা খায় না। বাচ্চা দৌড়াচ্ছে, খেলছে, লাফাচ্ছে, কোনো ক্লিনিক্যাল কমপ্লেইন নাই, কিন্তু বাচ্চা খায় না। একটা বাচ্চা তো অসুস্থ, এই জন্য খাচ্ছে না, সেটার জন্য অসুস্থতাটা চিকিৎসা করতে হবে। যে বাচ্চা সুস্থ, সারাদিন শুধু খেতে দিলেই দেখা যায় তার যত রকমের আপত্তি, এছাড়া কিন্তু তার কোনো আপত্তি নেই। কাজেই সেক্ষেত্রে দেখা যায় এই সমস্ত ক্ষেত্রে দুটো জিনিস আমরা দেখে থাকি। একটা হচ্ছে বাচ্চাকে হয় জোর করে খাওয়ানো হয়, অর্থাৎ যে কারণে বাচ্চার খাওয়ার প্রতি, বাটির প্রতি একটা বিতৃষ্ণা জন্মে যায়। আরেকটা হচ্ছে এইসব বাচ্চাদের সমীক্ষা করে আমরা দেখেছি এদের অধিকাংশেরই বাওয়েল হ্যাবিটটা রেগুলার না, 2 দিন 3 দিন পর পর বাথরুম হচ্ছে, পেটটা পরিষ্কার হচ্ছে না, পেটে গ্যাস বেরোচ্ছে না, পেট থেকে পেটে গ্যাস জমে গিয়ে ক্ষুধামন্দা হয়ে যাচ্ছে, বাচ্চা খাচ্ছে না। কিন্তু 2বার 3বার পায়খানা হলেই আমরা কিন্তু যে কেউ যে কোনো অবস্থায় একটা খাবার স্যালাইন নিয়ে বাচ্চাকে খেতে দিই। কিন্তু যখন 2 দিন 3 দিন বাথরুম হচ্ছে না, নিজের কথা চিন্তা করলেই বোঝা যায় যেদিন সকালে আমরা বাথরুম না করে বাইরে বের হবো আমাদের দিনটা কেমন কাটবে। কিন্তু ও যার 2 দিন 3 দিন বাথরুম হচ্ছে না, তখনই পেটে বাথরুমটা জমে গিয়ে দেখা যায় ক্ষুধামন্দা তৈরি হয়। এটা এক জিনিস। এখন অপুষ্টি বলতে আমরা সাধারণত বুঝি যে একটা বাচ্চার 2 বছরে 12 কেজি, 3 বছরে 14 কেজি, 4 বছরে 16, 5 বছরে 18, এটা যা হওয়ার কথা তার থেকে, হ্যাঁ, তার থেকে যদি কম থাকে, উচ্চতা যা থাকার কথা তার থেকে যদি কম থাকে, সাধারণভাবে সব বাবা মারা এটাকে অপুষ্ট ধরে থাকে। আমরা অবশ্য এটা দুটো মাপকাঠি রেখেছি। একটা হচ্ছে মডারেট অ্যাকুট ম্যালনিউট্রিশন, যেটা বাংলায় বলি আমরা মাঝারি তীব্র অপুষ্টি, আর সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশন, এটাকে বাংলায় বলি আমরা মারাত্মক তীব্র অপুষ্টি। এটার কিছু প্যারামিটার আছে, যেমন একটা দিয়ে আমি শুধু বলি, এটা হচ্ছে মুয়াক, একটা ফিতা আছে যেটা মিড আপার আর্ম সার্কামফারেন্সে আমরা যদি
11.5 সেন্টিমিটারের নিচে পাই তখন আমরা এটা সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশন বলি, আর 11.5 থেকে 12.5 সেন্টিমিটারের নিচে পেলে আমরা এটাকে মডারেট অ্যাকুট ম্যালনিউট্রিশন বলি। এখন ডাক্তারদের একটা অ্যাসেসমেন্ট। আর এছাড়াও আমাদের গ্রোথ চার্ট আছে, জেডি স্কোর আছে, ওটা দিয়ে বের করে, এটা আমরা এখানে নাই বললাম, ওটা আমরা নিজেরা হিসাব করে বের করে থাকি। এখন যারা অপুষ্টিতে ভুগতেছে, দেখা যায় মাঝারি তীব্র অপুষ্টি যারা, বাসার যে মাছ ভাত সবজি যে নর্মাল যে খাবারটা এটাই যদি ঠিকমতো খায় তাহলেই ঠিক হয়ে যায়। মারাত্মক তীব্র অপুষ্টি জটিলতা সহ, জটিলতা ছাড়া। জটিলতা সহ হলে হাসপাতালে ভর্তি করে একটা স্পেশাল ডায়েট আছে F75 F100, যেটা আমাদের বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটে স্যাম কর্নার আছে, সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশন কর্নার, ওখানেই খাবারটা বানিয়ে বাচ্চাদের পরিবেশন করা হয়ে থাকে। আপনি জেনে খুশি হবেন আমাদের হাসপাতালে 4টি বিছানা ফ্রি বিছানা আছে, যেখানে মাকে বাচ্চাকে ফ্রি খাবার দেওয়া হয়, এবং এটা থ্রু আউট দ্য ইয়ারে এই 4টা বিছানা সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশন বা মারাত্মক তীব্র অপুষ্টির জন্য রাখা থাকে। আর মারাত্মক তীব্র অপুষ্টি যদি জটিলতাহীন হয় তাহলে কিন্তু সেটা বাসায় বা কমিউনিটিতে সেই পারিবারিক খাবার দিয়েই চিকিৎসা করা যায়। আরেকটা ব্যাপার বলতে চাচ্ছিলাম, যে একটা বাচ্চার বয়সের তুলনায় ওজন বেশি, এটা যদি আমাদের পার্সেন্টাল চাইল্ডের যদি 85 সেন্ট্রালের উপরে পড়ে তখন আমরা এটাকে ওভারওয়েট বলি, আর যদি 95 সেন্ট্রালের উপরে পড়ে আমরা এটাকে বলি ওবেসিটি। এখন বাবা মা তো খুশি, বাচ্চার বয়সের তুলনায় ওজন অনেক বেশি, 3 বছরে 14 কেজি হওয়ার কথা, 24 কেজি, বাচ্চা হেলদি, উনি খুব খুশি, বাচ্চা খাচ্ছেও ভালো। হেলদি ডায়েট না আনহেলদি ডায়েট সেদিকে হয়তো খেয়াল নেই, কিন্তু বাচ্চা তো ভালোই খাচ্ছে, ভালোই বাড়ছে। কিন্তু একটা ওবেস বাচ্চার কী কী জটিলতা হতে পারে বাবা মারা এই সম্বন্ধে সন্দেহ না। ম্যাক্সিমাম ক্ষেত্রেই আবার লিভারে ফিরে আসতে হয়। একটা নর্মাল হয়তো রুটিন আলট্রাসাউন্ড করতে গিয়েছে, গিয়ে দেখলো যে লিভারের মধ্যে চর্বি জমা হয়ে গিয়েছে, যেটাকে আমরা বলে থাকি ফ্যাটি লিভার বা ফ্যাটি চেঞ্জ অফ দ্য লিভার এখানে। তো এটা যখন, বা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, তো এটা হলে কি হয় আসলে, লিভারে চর্বি জমা হয়। শুধু লিভারে চর্বি জমা হলে সবাইকে জানিয়ে দিতে চাই যে এটার কিন্তু কোনো ওষুধ নেই, একমাত্র ওজন কমানোর মাধ্যমেই লিভারের চর্বি কমবে। এবং বর্তমান বিশ্বে সিরোসিস, লিভার সিরোসিসের যত কারণ আছে তার মধ্যে সবচেয়ে কমনেস্ট কারণ হচ্ছে ফ্যাটি চেঞ্জ অফ দ্য লিভার। আগে লিভার জমবে, ধীরে ধীরে যদি এটা ফ্যাটি খাবার বন্ধ না করা হয়, যদি ওজন না কমানো হয়, এটা আস্তে আস্তে কিন্তু ফাইব্রোসিস এবং আস্তে আস্তে সিরোসিসের দিকে যায়। দিস ইজ দ্য কমনেস্ট কজ অফ নাও ডেইজ, মানে এই বর্তমান যুগে, যেটার দিকে বাবা মার তেমন ভ্রুক্ষেপ থাকেই না। জটিলতাগুলো কী কী হতে পারে, চর্বি লিভারে জমার পাশাপাশি কিন্তু রক্তে জমা হবে, তখন ডিসলিপিডেমিয়া হবে। আর কি হতে পারে, ব্লাড প্রেশার হতে পারে, ডায়াবেটিস হতে পারে। তো এই ধরনের সমস্যাগুলো আমরা বাবা মাদেরকে বলি, দেখেন আপনি তো ওকে রেখে যাচ্ছেন এখানে, আপনি তো যখন থাকবেন না ও তো বিভিন্ন রোগে আক্রান্ত থাকবে, তো কাজেই ওকে একটা সুস্থ জীবন দেওয়া। সেক্ষেত্রে সবাই মনে করে কি তাহলে কি খাবার কমিয়ে দেবো? দেখুন, খাবার কমাতে হবে না, খাবার অনেকগুলা খাবে, এমন খাবার খাবে যেটা শরীরে লাগবে না। একটু রুটি খেলো, সবজিটা বেশি করে খেলো, মাছ মাংস খেলো, কিন্তু ফ্যাটি যে খাবারটা আছে বা তেলযুক্ত যে খাবারটা আছে, যে মশলা, সেটা অ্যাভয়েড করবে। আরেকটা জিনিস লাগবে, কেউ মাথায় রাখে না সেটা বর্তমানে, সেটা হচ্ছে যে বাসার থেকে বের হতে দেয় না। বাসায় বসে আছে, মোবাইল টিপছে, ল্যাপটপ টিপছে, ফিজিক্যাল মুভমেন্ট, শরীরে যেটা জমা হয়েছে সেটাও তো ফেলতে হবে। জি, আমরা একদমই অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, এবং আপনার ইনফরমেশনটা আসলে খুব ইম্পর্টেন্ট, স্পেশালি বাচ্চাদের নিউট্রিশনের বিষয়টা। ওভার নিউট্রিশন বা ওভার ওয়েট যে ব্যাপারটা, এটা আসলে আমরা অনেক সময় ইগনোর করে থাকি। সো থ্যাংক ইউ এটা এক্সপ্লেন করার জন্য, কী কী ধরনের ইফেক্টগুলো হচ্ছে, এবং লং টার্মে আসলে বাচ্চারা অনেক ধরনের রোগে সাফার করে থাকেন। আশা করছি যারা আমাদের দর্শকরা শুনছেন তারা এই বিষয়টা জেনেছেন, এবং অলরেডি সার্ভাইকাল কার্ডিয়াক যে ডিজিজগুলো আছে সেগুলোর বিষয়ে অনেক ইম্পর্টেন্ট কথা বলেছেন। সো আজকে আমরা অনুষ্ঠানটা এখানে শেষ করতে চাই। দর্শক আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং আমাদের অতিথিদেরকেও ধন্যবাদ আমাদের সাথে আজকে অনুষ্ঠানে থাকার জন্য। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার আগামী সপ্তাহে।